উন্নতি করতে চাইলে সবার আগে নিজের পায়ে দাঁড়াতে হয়। অন্য কারো থেকে চুরি করলে তার নিজেরই সক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। পেলে কখন করবে? কালকে বেরোই, তারপর দেখছি। একদম ঠিক সময় উত্তরটা দেব। সব উত্তর সবসময় তার প্রশ্নের প্রতি ন্যায় বিচার করে না, বিশেষ করে প্রশ্নটা যখন এমন হয় যেটা মনকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায় আর হৃদয়কে ছুরি দিয়ে ফালা ফালা করে দেয়। একটা অস্ত্র কেনা হয়েছিল, একটা সময় স্থির করা হয়েছিল, একটা প্রশ্নের উত্তর মৃত্যু হতে চলেছিল। দিশা, অর্ডারটা হয়েছে? হ্যাঁ স্যার, জাস্ট অর্ডার শিটই তৈরি করছিলাম। ওকে স্যার, লাকড়া কনস্ট্রাকশনের অর্ডার এসে গেছে। 157 ইউনিটের অর্ডার আছে। ভেরি গুড সুজাতা, এনাকে আমরা ভালো ডিসকাউন্ট দেবো, ক্লায়েন্টটা যেন হাত থেকে কোনোভাবেই না যায়। বাই বাই স্যার। স্যার। বাই। মে কাম ইন স্যার? এসো সুশান্ত। স্যার, এই জেনিত কনস্ট্রাকশনের পেমেন্ট এসে গেছে। গুড। স্যার আমি আসি, কালকে ওই সুগন বিল্ডারের সঙ্গে মিটিং আছে, আর ওটা শেষ করে তারপরে আমি অফিসে আসবো। স্যার, এই অর্ডারটা নিতেই হবে। ওই অর্ডারটা তুমি নিশ্চয়ই নিয়ে আসবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। অটো 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 অটো। রাধিকা, রাধিকা,
রাধিকা, রাধিকা, রাধিকা, রাধিকা, কোন রাধিকা, রাধিকা, কি হয়েছে? কি হয়েছে বলতো? বুঝতে পারছি না, চল তো দেখি, চল দেখি, চল চল চল। কি হলো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। ওনার সাথে কথা বলো। স্যার, ও হরিশ জয়সওয়াল, এই কোম্পানির মালিক। আর ওই মেয়েটা? ওর নাম রাধিকা, মানে ছিল, এই কোম্পানিতেই কাজ করতো। স্যার, ওর মাই এই লাশটা প্রথমবার দেখেছিল। নিজেকে সামলান ম্যাডাম, প্লিজ বলুন আমাদের কি হয়েছিল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার মেয়ে রাধিকা রোজ সন্ধ্যাবেলা নিজের কাজ শেষ করে 6:30টার মধ্যে বাড়ি পৌঁছে যেত, কিন্তু কিন্তু আজকে পৌঁছয়নি বাড়িতে। সেই জন্য আমি দেখতে এসেছিলাম যে কি হয়েছে। যখন আসলাম তখন এইসব দেখলাম। আপনি এখানে ঠিক কটার সময় পৌঁছেছিলেন? 7:15টার আশেপাশে। টোটাল 19টা অফিস আছে স্যার, যেগুলো মাল রাখার জন্য ব্যবহৃত হয়। 4টে অফিসে স্টাফেরাও থাকে, যেমন জেএম পেইন্টস। 6:30টার মধ্যে সব স্টাফেরা বেরিয়ে যায়। আপনার অফিস কোথায়? স্যার নিচের ফ্লোরে। হইচই শুনে আমি ওপরে উঠে আসি। আপনার নাম কি? রাকেশ শর্মা। রাকেশ শর্মা, আপনার অফিসের ওপরে, মানে এখানে 2টো গুলি চলেছে। আপনি আওয়াজ পাননি? স্যার বিকেলবেলা বাইরে প্রচুর ট্রাফিক থাকে, পাশে আবার মন্দিরও আছে, ওখানে বিকেলে আরতি হয়। এইসব চিৎকারে আমি কিছু শুনিনি স্যার। ওই হরিশ জয়সওয়াল, ও 6:30 নাগাদ অফিস থেকে বেরিয়ে যায়? না স্যার, হরিশবাবু যে অফিসে ছিল 8টা 8:30টার মধ্যে চলে যেত। সব সময় না, কিন্তু কখনো কখনো। আর রাধিকা? এ তো কখনো 6:30 অবধি থাকতোই না, বেশিরভাগ সময় 6:30টার আগেই বেরিয়ে যেত। স্যার রাধিকার মাও এটাই বলছেন। জেএম পেন্টসের অফিসে বাইরে থেকে কেউ এসেছিল? স্যার, ওটা আমি বলতে পারবো না, কারণ অনেক লোক কাজ করে। কতজন কাজ করেন জেএম পেন্টসে? স্যার, ওই সুশান্ত পান্ডারি এখনই আসবে, উনি এই অফিসের ম্যানেজার। হরিশবাবুর পরে উনিই সব কিছু। আর হরিশ জয়সওয়ালের ফ্যামিলি? আগে আমি ওনার স্ত্রীকে জানিয়ে দিয়েছি, চলে আসবে হয়তো। আসলে ব্যাপারটা স্যার, আমি বলতে চাইছি যে এই রাধিকা বলে মেয়েটা 6:30টার মধ্যে অফিস থেকে বেরিয়ে গেছিল, কিন্তু স্যার ও আবার ফিরে এসেছিল। না, রাধিকার মা এখানে কটার সময় পৌঁছেছে? 7:15টার কাছাকাছি। 7টার সময় উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, এখানেই নানকনগরে থাকেন। শোনো, সমস্ত পেট্রোলিং টিমকে অ্যালার্ট করো, নজরবন্দি করো। এখন যে টাইম, ফুল ট্রাফিক থাকবে রাস্তায়, হত্যাকারীরা বেশি দূরে এগোতে পারবে না। স্যার আমার মনে হয় হত্যাকারী একজনের বেশি। প্রত্যেকটা চেক পয়েন্টে ভালো করে নজরদারি রাখো, স্টেশন রোডেও। স্যার মনে হয় রাধিকা ওই সময় 3 জনের জন্য চা করছিল। একটা হরিশ জয়সওয়ালের জন্য আর বাকি 2টো কাপ গেস্টের জন্য। 2 জন গেস্ট যারা হয়তো হত্যাকারী ছিল। বন্দুক আর ছুরি ব্যবহার করা হয়েছিল মনে হচ্ছে। যার উপরই সন্দেহ হচ্ছে তাকে ধরো। প্রত্যেক সাসপেক্টের তল্লাশি নাও। দেখি আপনারা সরে দাঁড়ান, যান ওদিকে। ম্যাডাম এদিকে আসুন। এক মিনিট, আপনি কে? আমি রিনা জয়সওয়াল, উনি আমার স্বামী। ম্যাডাম উনি আর বেঁচে নেই। হরিশ, ম্যাডাম, ম্যাডাম
সরে যাও, সরে যাও। হরিশ, হরিশ, হরিশ। হরিশের মোবাইলটা বন্ধ স্যার। কমপ্লেক্সে কোনো সিসিটিভি আছে? নো স্যার। কোনো ইন্ডিভিজুয়াল অফিসে? নো স্যার, সবকিছু চেক করেছি আমি। আর স্যার এই বিল্ডিং এ বেশিরভাগ অফিস ট্রেডার স্যার। আচ্ছা, আপনি স্যার কত ক্যাশ হ্যান্ড ওভার করেছিলেন? স্যার ওই 3.5 লাখ। আপনি আর হরিশ জয়সওয়াল ছাড়া আর কে জানতো যে ড্রয়ারে এত টাকা রাখা আছে? স্যার এই ব্যাপারে আর কেউ কোনো খবর রাখে না স্যার। স্যার মর্নিংয়ে আমাকে বলেন যে কত টাকা কোথায় ডিপোজিট করতে হবে, তারপরই অ্যাকাউন্টসে খবর আসে। এটাই আমাদের কোম্পানির প্রসিজার। কাল সকালে আমি আপনাদের কোম্পানির সমস্ত এমপ্লয়ির সাথে কথা বলবো। ওকে স্যার। একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছিল, একজন সন্তান তার বাবাকে, এক বিধবা মা তার একমাত্র মেয়েকে হারিয়েছিল। জীবনে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য এবং আশা দুটোই হারিয়ে ফেলেছিল। এই ডাবল মার্ডার নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তর লুকিয়েছিল হরিশ জয়সওয়ালের ড্রয়ার থেকে চুরি যাওয়া টাকার মধ্যে। প্রশ্ন এখন একটাই ছিল যে খুনি সেই টাকা অবধি পৌঁছলো কি করে। আমি রাধিকাকে চিনি, ও রাজবীর কমপ্লেক্সে কাজ করে। আজ দেখেছিলেন আপনি ওকে? সন্ধেবেলা এসেছিল আর 1.5 লিটার দুধ নিয়ে গেছিল। কাকা 8 লিটার দুধ দিন না। আরে রাধিকা মা, আজ অনেকক্ষণ ধরে কাজ চলছে। আমি তো বাড়ি যাচ্ছিলাম কাকা, হঠাৎ স্যার আটকে দিল, বললো চা বানিয়ে যেতে। কাকা একটু তাড়াতাড়ি দিন না প্লিজ। এ নাও মা দুধ। থ্যাংক ইউ কাকা। চা বানানোর জন্য ওকে ওর স্যার আটকে ছিল? এটা ছাড়া ও কি আপনাকে আর কিছু বলেছিল? না ম্যাডাম। স্যার আমি ওই হরিশবাবুর স্ত্রী রিনা আর মালতীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। দুজনেই শোকাহত। আজ আবার চেষ্টা করছি। হরিশের কল রেকর্ড চেয়ে পাঠিয়েছি স্যার। খোঁচরদেরও অ্যাক্টিভ করেছি। কন্ট্রাক্ট কিলিং এর হিস্ট্রি শিটারদেরও রাউন্ড আপ করেছি। শোনো, অফিস এমপ্লয়ীদের ট্যাকেল করো। 2 জন লোক ছিল, জানার চেষ্টা করো তারা কে, আর ওই ক্যালকুলেশনই বা কি। হয়তো কোনো লেনদেনের ব্যাপার ছিল। স্যার আমি আগে গিয়ে রিনার সঙ্গে কথা বলছি, তারপর মালতীর সঙ্গে কথা বলছি। পুলিশের ইনভেস্টিগেশন এই জমিতেই এনে দাঁড় করাবে। এই জমিতেই সেই টাকা পয়সার লেনদেনের রহস্য লুকিয়েছিল। ভিত, ভূমি এবং ভার্যা, এই 3টে জিনিসই চরিত্র নষ্ট করার মূল আর বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধের কারণ হয়ে দাঁড়ায়। এই ডাবল মার্ডার কেসে কোনো এক ব্যক্তি কোনো হিসাব কষেছিল, আর যার ফলস্বরূপ 2টো প্রাণ চলে গেল। তোমার কি সমস্যা রয়েছে সেটা জেনে আমার কোনো লাভ নেই। 5 লাখ টাকার কথা হয়েছিল, 5 লাখ টাকাই নেব, এর কমে নেব না। কম কথাটা শুনবই না। আর যদি না দাও তখন দেখো আমি কি করতে পারি। স্যার এই হ্যান্ডরাইটিংটা তো হরিশ স্যারের। 1 মিনিট স্যার, এই দেখুন। ঠিক আছে, অফিসে হিসেব করার জন্য কারোর আসার কথা ছিল? কারো কোনো আইডিয়া আছে? স্যার এই ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। এই ব্রেকডাউনটা দেখুন একবার। 9 লাখ, 4.5 লাখ, 3 লাখ, ইকুয়েশনটা কিছু বুঝতেই পারছি না আমি। কোনো ক্লায়েন্টের সঙ্গে কোনো নেগোসিয়েশন চলছিল? স্যার গত 2 বছর ধরে আমি এখানে চাকরি করছি। যখনই নেগোসিয়েশন হয় সেটা আমার চোখের সামনেই হয়, আমি ওটাই লিড করি। স্যার এটা অন্য কিছু হতে পারে। আপনি প্লিজ নিজেকে সামলান। আমাদের খারাপ লাগছে এটা ভেবে যে আপনি আপনার মেয়েকে হারিয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমরা খুনিদের তাড়াতাড়ি ধরবো। সাহেব ওদের জিজ্ঞাসা করবেন যে আমার মেয়ে ওদের কি ক্ষতি করেছিল। আমার মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু ওকে আমি 12 পর্যন্তই পড়িয়েছি। ওই কাজ করতো যাতে আমার সাহায্য হয়। আমার মেয়ে খুব ভালো ছিল সাহেব। রাধিকা 18 বছরের একটা মেয়ে ছিল, তা ওর জীবনে কোনো পুরুষ ছিল না সাহেব। আমার মেয়েটার কাছে তো একটা ফোনও ছিল না। সকালবেলা কাজে যেত আর সন্ধে সোজা বাড়িতে। রাধিকা এখানে 1 বছর কাজ করত, কখনো লেট হতো না। ভীষণ ভদ্র মেয়ে ছিল। স্যার ও 12 পাস ছিল আর ও অনেক রকম কাজও জানতো। সুশান্ত, তোমার আর অফিসের সবার নাম্বার আমাকে ফরওয়ার্ড করে দাও। আর কাল সন্ধ্যাবেলা অফিসের পরে আপনারা কি করছিলেন, কোথায় ছিলেন, সেই ডিটেলও চাই। আর হ্যাঁ, সবকিছু ঠিকঠাক লিখো। সব ইনফরমেশন ব্যাক চেক করব। ওকে স্যার।
কত? 30,000। 3.25 লাখ? স্যার এটাও তো হতে পারে যে এই প্রপার্টি ডিসপিউটকে ইচ্ছে করে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, যাতে এই ব্যাপারটা অন্যদিকে ঘুরে যায়। রিনা, ইয়েস স্যার। খোঁচড় লাগাও ওর পেছনে। ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ডিটেল বার করো। একটা পয়েন্ট এরকম আছে যেটাকে হয়তো আমরা এখনো দেখিনি। সেটা কি? রাধিকার সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না স্যার। রাইট। 2টো খুন হয়েছে, 2টো গুলি চলেছে, চুরিও চলেছে, যা খুশি হতে পারে। এই হিসেবটার মধ্যে আরো অনেক কিছু প্রশ্ন লুকিয়ে রয়েছে, আর আমাদের এই ইকুয়েশনটাকে বুঝতে হবে। এই কেসের সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের ডিটেলে খোঁজ নাও। রিনা, রাধিকা আর জেম পেন্টসের সব স্টাফদের। স্যার, এখানে আমি একটা কথা মেনশন করিনি। কোন কথাটা? স্যার দেখুন না, যদি একটু অ্যাভয়েড করতে পারেন। উনি আমার থেকে সমস্ত ডিটেল চেয়েছেন। এমন কি কথা আছে যেটা তুমি অ্যাভয়েড করতে চাইছো? স্যার অ্যাকচুয়ালি আমার প্যারেন্টসরা খুব কনজারভেটিভ অ্যান্ড ওনারা জানেন না আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। এই কথাটা পুলিশকে বলো, কারণ ওনারা যেটা বলেছে আমি সেটাই করব। দেখ রাখি, আমার এই রাধিকা আর এই মালতী দুজনেরই সব খবর চাই, আগের এখনের সব সময়ের। ছোটখাটো কোনো ব্যাপার হলেও ফোন করিস আমাকে। দেখ ভাই। হ্যাঁ ভাই। ওই যে হরিশ জয়সওয়ালের ফ্যামিলি আছে না, হ্যাঁ। খোঁজ নিয়ে দেখ ওর বাড়িতে কে কে আছে। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, প্রত্যেকে ডিটেল দে। আর কাজের মেয়েটা? ওই তো মেন, সব থেকে আগে। ওর সব ডিটেলটা আমার চাই। যা তাহলে। নয় না? ইয়েস স্যার। অফিসের সমস্ত স্টাফেরা খুনের দিনে সন্ধ্যাবেলা সমস্ত রিপোর্ট দিয়েছে। আর এই যে এটা ওদের ফোন রেকর্ডস। এই রাধিকা রোজ একটা ফিক্সড টাইমে অফিস থেকে বাড়ির জন্য বেরোতো, কিন্তু যেদিন মার্ডার হলো সেদিন ওকে অফিসে থাকতে বলা হয়েছিল। আমি ওর মায়ের সাথে কথা বলেছি, উনি বললেন যে 1.5 বছরের মধ্যে এরকম আগে কখনো হয়নি। রাধিকা 12 পর্যন্ত পড়েছিল, হিসেবপত্র জানতো। আপনার কি মনে হয় ও ইনভলভ ছিল? না, নয় না, ব্যাস একটা ক্যালকুলেশন হচ্ছে। রাধিকা এই ব্যাপারটা জানতো যে অফিসে ক্যাশ ট্রানজাকশন হয় আর ক্যাশ অফিসেই থাকে। তো হতে পারে যে ওই সাথীদেরকে ওখানে ডেকেছিল, ওরা ওখানে লুট করে, আর এই লুটের মধ্যেই ওরা রাধিকাকেও মেরে দিয়েছিল। ডাবল ক্রস, মাত্র একটা অ্যাঙ্গেল। হ্যাঁ স্যার, এই ধরনের কম্বিনেশন তো হতেই পারে। সকালে আপনি কত ক্যাশ হ্যান্ড ওভার করেছেন? স্যার 3.25 লাখ। একটু সময় লাগবে মিস্টার শর্মা, এখানে একটু টেনশন চলছে। আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন প্লিজ। অফিসার স্যার, স্টাফদের রিপোর্ট থেকে কিছু পাওয়া গেল? এখনো পর্যন্ত কোনো কাজের কথা বেরোয়নি। সবার মুভমেন্ট ক্রস চেক করেছি স্যার, মনে হচ্ছে না কেউ মিথ্যে বলেছে। আর যে 2টো লোক সত্যি কথা বলতো তারা এই মুহূর্তে পৃথিবীতে নেই, হরিশ জয়সওয়াল আর রাধিকা। যদি আমরা ক্যালকুলেশনটা ভালো করে দেখি তো কি দেখব? 9 লাখ, 4.5 লাখ, 3 লাখ, 1 লাখ, 40,000, টোটাল 17 লাখ 90,000। কিন্তু এই টোটালটা নোটপ্যাডে লেখা নেই। এই হিসেবপত্র কিসের জন্য হচ্ছিল সেটাই তো এখনো পর্যন্ত জানা যায়নি। হরিশ জয়সওয়াল যদি অশোক জয়সওয়ালকে 11 লাখ টাকা দিয়ে থাকে, আর সেটাও ক্যাশ, নিজের কেবিন থেকে, তাহলে বোঝা যাচ্ছে যে হরিশ জয়সওয়ালের কেবিনে এত বেশি অ্যামাউন্ট যে থাকতে পারে সেটা খুনি খুব ভালোভাবেই জানতো। সেই জন্যে সে কোনো একটা বাহানা করে ওর কেবিনে এসেছিল। ডিলটা নকল ছিল, কিন্তু অস্ত্রটা আসল ছিল। আর ওই অস্ত্র দিয়েই ও হরিশ জয়সওয়াল আর রাধিকাকে খুন করে আর ক্যাশ নিয়ে পালিয়ে যায়। স্যার, আমাদের এটা মনে হয় হয়তো রাধিকা এই ব্যাপারটা জানতো যে কেবিনে ক্যাশ কোথায় থাকে। হতে পারে। আর ওই মার্কেটিং ম্যানেজার সুশান্ত ভান্ডারী, ও শুধুমাত্র এটাই জানতো না যে কত টাকা কোথায় পাঠানো হবে বা কোথা থেকে কত টাকা আসবে, বরং এটাও জানতো যে সেই মুহূর্তে অফিসে কত টাকা থাকতে পারে। ভালো হলো তুমি এলে, নইলে আমি সোজা পুলিশের কাছে যেতাম।
এর মধ্যে 5 লাখ তো নেই? 1.5 লাখ টাকা আছে, এটাই এখন হাতে এসছে। আমরা সামনে বসে টাকাটা ঠিক করেছিলাম না? কথার খেলাপি করছি না আমি। 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সেটা আমি দেব, কিন্তু এখন এটাই আছে, বাকিটাও তাড়াতাড়ি দিয়ে দেবো। ভেতরে আসলে না, চা বানিয়ে দিচ্ছি তোমার জন্য। না, কি? আমি মা হতে চলেছি। কি তুমি খুশি হওনি? জানি না রে। এই রিনা ম্যাডাম যে হাজবেন্ডকে মারবে তার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কতদিন ফলো করেছিস? পুরো 4 দিন ধরে ফলো করছি স্যার। আর আপনারা কিছু পেলেন ফোন রেকর্ডস থেকে? না, কিন্তু পিটার, ওর কাছে তো কোনো দ্বিতীয় ফোনও হতে পারে লুকোনো। স্যার এটা তো না, যদি এটা অ্যাফেয়ারের মামলা হতো তাহলে এতদিন তো চাপা পড়ে থাকতো না। না, এই মেয়েটা রাধিকা গ্রামের মেয়ে ছিল ম্যাডাম, একদম সোজা সরল। আমার তো মনে হয় বেঘুরে ওর প্রাণটা গেল। কোনো বয়ফ্রেন্ড ছিল নাকি ওর? না, বিশাখা, রেণুকা, নিশা আর সুজাতা, এরা 4 জন, আর 5 নম্বর রাধিকা। আর সুশান্তকে নিয়ে 6 জন। এবার এই ফিগারটাকে দেখো, 9 লাখ, 4.5 লাখ, 3 লাখ, 1 লাখ আর 40,000। এটা কি এমপ্লয়িদের স্যালারি হতে পারে? যদি তাই হয় তাহলে এই 40,000 হয়তো রাধিকার স্যালারি হতে পারে বছরের। পসিবল। কিন্তু স্যার, 1 লাখ টাকা স্যালারি কার হতে পারে? আমি ওখানে দেখেছি, ওই মেয়েগুলোর সঙ্গে কথাও বলেছি, কাউকেই এমন মনে হয় না যার পার অ্যানাম স্যালারি 1 লাখ টাকা হবে। এত কম টাকায় কাজ করা মুশকিল মনে হয়। হিসেবটা কিছুতেই মেলাতে পারছি না। স্টাফেদের কল রেকর্ড তো একদম ক্লিন এসেছে। প্রত্যেকের ফোন সার্ভিলেন্সে দিয়ে দাও। হতে পারে নিজে না করে কাউকে দিয়ে করিয়েছে। একটা ফোন কল পুরো ষড়যন্ত্রটা ফাঁস করে দিতে পারে। হ্যালো, কি ব্যাপার ভাই? আমি তো ভাবলাম তুমি হাওয়া হয়ে গেছো। ওই জাবেদদা, আমার কাজের খুব দরকার। কদিন আগেই একটা লোক রেখেছি, জায়গা নেই। ঠিক আছে, তবে তুমি জয়েন করো, কিন্তু স্যালারি বেশি দিতে পারবো না, যেটা তোমার সবচেয়ে প্রবলেম। তবু মানে কতটা দিতে পারবে? বিপদে আছি জাবেদদা। নিয়ে নাও চাকরিটা, যাই স্যালারি পাও তাতে চলে যাবে আমাদের। আর যেটুকু টাকা আছে আমাদের কাছে আর কতদিনই বা চলবে? আর তাছাড়াও এরপর তো খরচ আরও বেড়ে যাবে, তাই না? আমরা কি এটা ঠিক করেছিলাম? তুমি কোন ব্যাপারটার কথা বলছো? অপরাধীরা আফসোস করতে শুরু করেছিল, আর তাদের মনের গ্লানির কারণ ছিল একাধিক। অপরদিকে রায়পুর পুলিশ শেষ পর্যন্ত এই কেসের একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে সক্ষম হলো। স্যার, জানি না কতটা কাজের ইনফরমেশন, কিন্তু পরশু জেম পেন্টসের বিশাখাকে এই নাম্বার থেকে কল করা হয়েছে, যেটা কিনা মুম্বাইয়ের ল্যান্ড নাম্বার। তোমার সন্দেহ কেন হচ্ছে? কেননা স্যার, বিশাখার যেখান যেখান থেকে ফোন এসেছে সেটা রায়পুর আর তার আশেপাশের এরিয়া থেকে এসেছে। এই নাম্বারটা কিছুটা আলাদা মনে হলো, আর সেটাও পিসিওর। পিসিও এখনকার দিনে? বিশাখা, ভয় পাবেন না। আমি একটা ফোন কলের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পরশুদিন এসেছিল এই কলটা, তুমি বোধহয় অফিসে ছিলে। মুম্বাইয়ের পিসিওর নাম্বার এটা।
হ্যালো, হ্যাঁ স্যার, নমিতার ফোন এসেছিল। নমিতা? নমিতা ঠাকুর আমাদের এখানেই কাজ করতো অ্যাকাউন্টসে, রেণুকা জয়েন করার আগে। এক্স এমপ্লয়ি? হ্যাঁ স্যার। কি জন্য ফোন করেছিল সে? হ্যালো, হাই বিশাখা, নমিতা বলছি। নমিতা? আরে নমিতা ঠাকুর। ও নমিতা, বল কি জন্য ফোন করেছিস? আরে আমি জানতে পারলাম হরিশ স্যারের ব্যাপারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 2 সপ্তাহের ওপর হয়ে গেছে। এখানে পরিবেশ খুব একটা ভালো নেই। কিন্তু তুই কি করে জানতে পারলি? ওই আমাদের ওই ছত্তিশগড়ের নিউজ চ্যানেলটা আছে না, রায়পুর রিপোর্টার, ওটাতেই দেখলাম আমি। কিন্তু পুলিশ তো এখনো ক্লিয়ার কিছুই জানতে পারেনি। কোনো একজন মেয়েরও মার্ডার হয়েছে না ওর সাথে? রাধিকা পিয়ন ছিল এখানকার, তুই যাওয়ার পরেই ও এখানে জয়েন করেছে। খুব খারাপ হয়েছে রে। আর তুই এখন এসব ছাড়, বল তোর কেমন চলছে? সেরম কিছু না, তুই বল কোথায় আছিস আজকাল? আমার জব তো এই পুনেতে না, তো আমি এখানেই আছি। পুনে? ও তাহলে পুনেতে আছে? হ্যাঁ স্যার। নাম্বারটা মুম্বাইয়ের একটা পিসিওর, সেখানে আমরা খোঁজ নিয়েছি। পিসিওর মালিকের সাথে আমার কথা হয়েছে। বিশাখা, এই যে নমিতা ঠাকুর, আপনাদের অফিসে ডিটেল পাওয়া যাবে? থাকার তো কথা স্যার, বায়োডাটা তো নিশ্চয়ই থাকবে। স্যার বোধহয় 2 জন দেখা করতে এসেছিল, 2 জন ভিজিটার্স। একজন এক্স এমপ্লয়ি, তাই জন্যই এত সহজে অফিসে ঢুকতে পেরেছিল। ওর পার্টনার, সেও কি এক্স এমপ্লয়ি হতে পারে? কি হলো, সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বায়োডেটার নাম্বারটা বন্ধ আছে স্যার। নমিতা ঠাকুরের বায়োডাটায় লোকাল অ্যাড্রেস ছাড়াও ভোপালের অ্যাড্রেস রয়েছে। হ্যাঁ স্যার, নমিতা ভূপাল থেকে বিলং করে, ওর পেরেন্টস ওখানেই থাকে স্যার। আরেকটা কথা ছিল স্যার। বলুন। ওর হাজবেন্ডও আমাদের সাথে অফিসে কাজ করতো, আফতাব নাম ছিল ওর, আফতাব খান। আমি ওর একটা বায়োডাটা এনেছি জাস্ট ইন কেস। আফতাব খান আর নমিতা ঠাকুর দুজন হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ স্যার। এই আফতাব আপনাদের অফিসে কি কাজ করতো? স্যার আফতাব আমাদের অফিসে মার্কেটিং ম্যানেজার ছিল, যার জায়গায় সুশান্ত স্যার এসেছিল। এটা 2 বছর আগের কথা? হ্যাঁ, 2 বছর আগের কথা। আফতাব আর নমিতা আমাদের অফিসে 1 বছর কাজ করেছিল। দুজন একসাথে চাকরি ছেড়েছিল? হ্যাঁ স্যার। কেন? সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি স্যার আমি নমিতার আন্ডারে কাজ করতাম। নমিতা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড ছিল আর আফতাব মার্কেটিংয়ের বস ছিল। আর স্যার ও সত্যিই বস ছিল। মানে আজকে আমাদের কোম্পানি যেই জায়গাতে আছে সেটা শুধুমাত্র আফতাবের জন্যই। সব বড় ক্লায়েন্টস আফতাবই নিয়ে আসতো, আর একদিন হঠাৎ করে ওরা রিজাইন করলো আর চলে গেল। না সুরেশ স্যার, আমাদের ভোপালে যেতে হবে। আগে নমিতা ঠাকুর এখানেই থাকেন? না, অনেক বছর আগে থাকতো। এখনো কোথায় আমি জানি না, আর জানতেও চাই না। আমরা অনেকদিন আগে মন থেকে ওকে মুছে ফেলেছি। কিন্তু এই মুহূর্তে ওর সঙ্গে দেখা করা জরুরি। তবে যান, খুঁজে বার করুন ওকে, যা খুশি তাই করুন, আমাদের নিষ্কৃতি দিন, ব্যাস। আমরা আপনাদেরকে বিরক্ত করছি না, শুধু নমিতা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। মেয়ে আপনার, শুধু কি মেয়েকেই বাঁচানোর চেষ্টা করছেন নাকি নিজেকেও চাইছেন? দয়ানন্দ বাবু, এটা কোনো ছোটখাটো অপরাধ নয়, ডবল মার্ডার হয়েছে। আপনি আমাদের হুমকি দিচ্ছেন মার্ডার কেসে জড়ানোর জন্য? দেখুন, আমাদের যে পাপ হয়েছে তার জন্য কোনো সাজাই যথেষ্ট নয়। উপরওয়ালাও আমাদের ক্ষমা করবেন না। 3 বছর আগে ছোট্ট একটা চিঠি ছেড়ে গেছিল আমার নামে। আমি মুম্বাই চললাম। আমি আফতাব খানকে বিয়ে করতে যাচ্ছি। আফতাব খান। তারপর থেকে
আজ পর্যন্ত একদিনও আমাদের সঙ্গে কথা হয়নি। এটা আপনার ঘরের ব্যাপার, এই ব্যাপারে আমরা কিছুই করতে পারি না। কিন্তু এখন আমাদের আপনার মেয়ে নমিতা আর আফতাবের সন্ধান চাই। আমাদের জানা নেই ওরা এখন কোথায় আছে। আমাদের ইনফরমেশন অনুযায়ী ওরা এখন মুম্বাইতে আছে, আর আমাদের ওদের ছবি চাই। কাকে মেরেছে ও? জেম পেন্টসের মালিক হরিশ আর আরেকজন স্টাফ। আমরা তো শিওর বলতে পারছি না, আমাদের সন্দেহ ওদের দুজনের উপরই। যেদিন থেকে ও আফতাবকে বিয়ে করেছে ওর জীবনটা ওই দিন থেকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কত টাকা রিচার্জ? 50 টাকা। যখন ওরা মুম্বাইতে চাকরি পায়নি তখন আফতাবের সঙ্গে যোগাযোগ হয়। আর কপাল দেখো, আমাকে এসে সেটা বলেও ছিল। নাম কি বললি ওর? আফতাব, আফতাব খান। আর ও মোবাইল শপে মানুষের মোবাইল রিপেয়ার করে, তাই তো? পোস্ট গ্রাজুয়েট ও মা, জবের জন্য অ্যাপ্লাইও করেছে, চাকরি পাচ্ছে না বলে এটা করছে। আর বাবা, তুমি তো এটা জানো, রিসেশন চলছে, চাকরি পাওয়াটা প্রায় অসম্ভব। আকাল পড়ে গেছে। অভাব কি আমাদের ধর্মের ছেলেদের আছে যে তোমার এই অন্য ধর্মের লোককে ভালোবাসতে হবে? প্লিজ বাবা, এরকম বলো না। আমি আর আফতাব দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। থাকে কোথায় তোর এই আফতাব? আমি তো বলবো যে আইসক্রিম। বলুন। বলছিলাম আফতাব খান এখানে থাকে? হ্যাঁ, আপনি বলুন কি দরকার। দেখা করব, বাড়িতে থাকলে ডাকো ওকে। 1 মিনিট, যাও ভেতরে গিয়ে খেলো। হ্যাঁ চলো, যাও, আমি আসছি, যাও। আসলে ও তো দোকানে গেছে। ওর বাবা মার সঙ্গে কথা হতে পারে? ওনারা তো এখানে থাকেন না, কিন্তু আপনার কোনো দরকার ছিল আপনি আমাকে বলতে পারেন, উনি আমার স্বামী হন। কি? আফতাব খান বিবাহিত? হ্যাঁ। ও যখন বিবাহিত তো আমার মেয়েকে বিয়ে করতে চায় কেন? কি? তুই জানতিস না ওই ছেলেটা বিবাহিত? তুই একজন বিবাহিত মানুষের সংসার ভেঙে নিজের সংসার তৈরি করবি? ওর একটা বাচ্চাও আছে, সেটাও নিজের স্ত্রীর। সে কান্নাকাটি করছিল আমার সামনে যখন আমি ওকে বললাম যে আফতাব তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। কেন করছিস এসব? শোনো, আমাদের এখানে মুম্বাইতে আসাই উচিত হয়নি, চলো আবার ভোপালে যাই। দেখ মা, একটু ভেবে দেখ, কত কষ্ট করে তুই পড়াশোনা শিখেছিস, তোর সামনে একটা সুন্দর জীবন আসতে পারে, তুই কেন নিজের ক্ষতি করতে চাইছিস? ওর নীরবতা অনেক কিছু বলছিল, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে ওর কি এমন ঘটে গেল যে আমার মেয়ে এরকম ভুল সিদ্ধান্ত নিল আর আমরা ভোপাল চলে এলাম। কিন্তু ওদের জেদ আর কোথায় থেমে থাকলো। ওখানে 1 বছর ওরা কাজ করলো, তারপর একদিন ব্যাস চিঠি দিয়ে হারিয়ে গেল। যেমন করে ও নিজের জীবন থেকে আমাদের মুছে ফেললো, সেইভাবে আমরাও ওকে নিজেদের মন থেকে, অন্তর থেকে ওকে মুছে ফেললাম। নমিতা আপনাকে কখনো ফোন করেছে? না। আফতাবের প্রথম স্ত্রী, ওর অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু আছে আপনার কাছে? আসো আসো, তাড়াতাড়ি ভেতরে চলো। আগে আগে আপনারা কারা? আপনি সাজিয়া খান? হ্যাঁ, আমি সাজিয়া। আফতাব আর নমিতাকে কোথায় পাবো? দেখুন, আমরা রায়পুর থেকে এসেছি, ক্রাইম ব্রাঞ্চ। আফতাব আর নমিতা কোথায় আছে? আগে আফতাব আমার স্বামী ছিল একটা সময়, কিন্তু এখন ওর সম্পর্কে আমি কিচ্ছু জানি না। দেখুন, আমি একটা কেসের ব্যাপারেই এসেছি। রায়পুরে একটা ডাবল মার্ডার হয়েছে। আমরা সন্দেহ করছি যে আপনার স্বামী আফতাব আর এই নমিতা এটার সঙ্গে যুক্ত। আপনি বলতে পারবেন ও এখন কোথায় থাকে? ও এখানে থাকে না, ও চন্দননগরে থাকে এখন, কাছাকাছি।
স্যার, এই আফতাব খান। ক্রাইম ব্রাঞ্চ। সাজিয়া, এটা কিন্তু ঠিক করিসনি। আমি তোকে বলেছিলাম না ব্যালেন্স অ্যামাউন্ট পেয়ে যাবি তুই, একটু সময় দে। আমি এদের কাছে যাইনি আফতাব, ওরা রায়পুর থেকে এসেছে আমার কাছে তোমাকে পাওয়ার জন্য, আর ওই মহিলাকেও। নমিতা কোথায়? আফতাব, আফতাব, আমার মধ্যে কি কম আছে? হ্যাঁ, আমি কখন বললাম যে তোর মধ্যে কিছু কম আছে? আমি নমিতাকে খুব ভালোবাসি আর বিয়ে করতে চাই ওকে। আর আমাকে আমাকে ভালোবাসো না? সেটা তো নমিতাকে দেখার আগেই শেষ হয়ে গেছিল। আর এই ছেলেটা, আমাদের ছেলে আব্দুল, এই সম্পর্কগুলো তোমার কাছে কোনো দাম নেই? আরে ও মেয়েটা কেমন? ওর মন আছে নাকি মোটা পাথর? আর তাছাড়াও একটা মেয়ের সংসার ভেঙে অন্য মেয়ের সংসার কি করে তৈরি হয়? দেখ, ড্রামা করিস না সাজিয়া। ডিভোর্স দিচ্ছি তো তোকে ফর্মালি। তুইও যা খুশি করতে পারিস, দ্বিতীয়বার বিয়ে করতে চাস কর, না চাইলে না করতে পারিস, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দে। আফতাব, আফতাব, আমার কথাটা শোনো। আফতাব, তুমি এভাবে ছেড়ে কি করে যেতে পারো আমায়? হ্যাঁ আফতাব, আমার আর বাচ্চাটার খেয়াল কে রাখবে? আফতাব, আফতাব, তুমি আমি ছাড়খাড় করে দেব। ওই মেয়েটা তোমায় শেষ করে দেবে। নমিতা ঠাকুর আর আফতাব খান, তোমরা দুজন সবকিছু ঠিকঠাক করে বলবে, নাকি তোমাদের দুজনকে প্রথমে এই কথার প্রমাণ দেব যে 5ই অক্টোবর সন্ধ্যাবেলায় তোমরা রায়পুরের রাঁচি কমপ্লেক্সের হরিশ জয়সওয়ালের জেএম পেন্টসের অফিসে গিয়েছিলে? আগে না, আমি এটা স্বীকার করছি যে হরিশের খুন আমরা দুজনেই করেছি, আর ওই মেয়েটাকেও মেরেছি যার নাম আমরা জানি না। আফতাবের মুখটা বন্ধ করে দাও, এর মুখটা বন্ধ করে দাও। না আফতাব, গুলিতে নয়, মুখে শুনতে পাবে। কেন? আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম স্যার। একদিকে সাজিয়া 5 লাখ টাকা খোরপোশের জন্য চাইছিল, নিজের আর আব্দুলের খরচা চালাতে, আর একদিকে আমরা দুজন নতুন জীবন শুরু করছিলাম। তোমরা দুজনেই পোস্ট গ্রাজুয়েট, তাই না? হ্যাঁ, আর আমরা দুজন কঠোর পরিশ্রম করেছি হরিশের জন্য। নিজের মাথার ঘাম পায়ে ফেলে হরিশের জন্য ক্লায়েন্ট নিয়ে আসতাম, কিন্তু ও কি করতো? যেটা আমার অধিকার ছিল সেটা আমাকে কখনো দেয়নি। না আফতাব, আমি সত্যি তোমাকে ঠিক বুঝতে পারছি না। স্যার, বিগত 6 মাস ধরে আমি 15টা কন্ট্রাক্ট নিয়ে এসেছি, যার মধ্যে 8খানা তো এরকম যা পরের 5 বছর অবধি নিজের কনস্ট্রাকশনের সব পেন্ট রিকোয়ারমেন্ট এখানে জেএম পেন্ট থেকেই কাজ করবে। তুমি খুব ভালো কাজ করছো সেটা আমি মানছি, কিন্তু তাও তুমি যা চাইছো সেটা তোমাকে দেওয়া ইম্পসিবল ব্যাপার। স্যার, 1 বছর আগের টার্নওভার আর এখনের টার্নওভার কম্পেয়ার করে নিন। পাড়ার দোকান থেকে সুপার মার্কেট বানিয়ে দিয়েছি আমি কোম্পানিকে, আর কি চাইছি? প্রফিটের ছোট্ট একটা অংশ। আরে ভাই, এভাবে তো কাজ হয় না। না দেখো, আমি তোমাকে স্যালারি হিসাবে হায়ার করেছি, আর এই ইকুয়েশন চেঞ্জ হতে পারে না। প্রফিট শেয়ারিং শুধুমাত্র পার্টনারই পায়, আর তুমি আমার পার্টনার হতে পারো না, আর আমার এই মুহূর্তে পার্টনারের দরকার নেইও। খুব বেশি হলে আমি তোমার স্যালারিটা একটু বাড়িয়ে দিতে পারি, যেটা আমি এমনিতেও বাড়াতেই যাচ্ছিলাম। কত? 2000 টাকা, তারপর একটা 5000 টাকার বোনাস। স্যার, এক একটা অর্ডার যেগুলো আমি আপনার জন্য নিয়ে আসি মিনিমাম 10 লাখের হয়। ব্যাস আফতাব, দিস ডিসকাশন ইজ ওভার। কি বললো? তার উপর সাজিয়া পুলিশ আর কোর্টের হুমকি দিচ্ছে। জানি না কি চাইছে ও। বরবাদ করতে চায় আমাদের দুজনকে, আবার কি? তার উপরে অকৃতজ্ঞই হরিশ নিংড়ে নিচ্ছে আমাকে। আমি মা বাবাকে ওসব বলতে পারবো না। আফতাব, সত্যি কথা বলো, তোমার কি মনে হয় যে আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো? আমি অনেকবার চেষ্টা করেছি, ওকে রিকোয়েস্ট করেছি, কিন্তু ও ওর কথা থেকে একেবারেই নড়েনি। সব ক্লায়েন্ট স্ক্র্যাচ ফর্ম সব আমি নিয়ে এসেছি, আর ওর জায়গায় যদি অন্য কোনো ছোট কোম্পানির মালিক হতো না, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে পার্টনার বানিয়ে নিত। হরিশ জয়সওয়াল তোমাকে তার পার্টনার বানায়নি,
সেই জন্য তোমরা দুই পার্টনার মিলে ওর প্রাণটাই নিয়ে নিলে। আমরা শুধু আমাদের শেয়ারের টাকাটা চেয়েছিলাম, যেটা আমাদের প্রাপ্য। আফতাবের পরিশ্রম তো ছিলই। আমি ওনার পুরো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টটা সেট আপ করেছিলাম, পুরো সিস্টেমটাকে প্রফেশনালি ঠিকঠাক করেছিলাম। আফতাব আর নমিতা কমপ্লেক্সের দিকে নজর রাখছিল আর এমপ্লয়ীদের বাড়ি ফেরার টাইমিং নোট করছিল। আর নোট করলো যে হরিশ প্রায়ই দেরি করে বাড়িতে ফেরে, যেটা তারা প্রথম থেকেই জানতো। আরে আফতাব, নমিতা, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। এসো, বসো। কেমন আছো তোমরা? এই একদম ঠিকঠাক। স্যার আমি বাড়ি যাই। রাধিকা, যাবার আগে একটু 3 কাপ চা বানিয়ে দিয়ে যাও। দুধ নেই। আরে তো কোনো ব্যাপার না, নিয়ে এসো না। আর বলো, কি মনে করে আসলে? কাট টু কাট কথা বলতে এসেছি আমরা এখানে। আমরা আমাদের টাকা চাই। সেই আবার পুরনো রেকর্ড বাজাচ্ছ, সেই পুরনো ঝগড়া। এখন এই ঝগড়াটা আরো বেশি দামি হয়ে গেছে স্যার। যে লাখ টাকার ক্লায়েন্ট আমি আপনাকে এনে দিয়েছিলাম না, ওরাই আজকে কোটি টাকার টার্নওভার দিচ্ছে। আফতাব, আমি তোমাকে আগেও বুঝিয়েছি, ব্যাপারটা হাজার লাখ বা কোটির নয়। তুমি পার্সেন্টেজের ব্যাপারটা মাথা থেকে একদম বার করে দাও। দেখো, আমি তো ভেবেছিলাম তোমরা দুজন বোধহয় চাকরিটা ফেরত পেতে এসেছো, আর একদম ঠিক সময়ে এসেছো, কারণ আমি এক্সপ্যান্ড করছি আর আমার মতন কোম্পানিতে তোমাদের মতন ওয়ার্কারের ভীষণ দরকার। আমরা জবস না, আমাদের ভাগটা চাই। এই ছিল তোমাদের স্যালারি, যেটা আমি মাত্র 2 মাসের মধ্যে বাড়িয়েছি। আর যখন তুমি কোম্পানি জয়েন করেছিলে তখন তোমার স্যালারি এর অর্ধেক ছিল। আমাদের উপর কোনো দয়া করেননি আপনি। ওই 2 মাসের মধ্যে কত টাকার বিজনেস দিয়েছি ভুলে গেছেন আপনি? বিজনেস যে কি তা তুমি জানো আফতাব? বিজনেস হলো সেটা যেটাতে প্রফিট এবং লস দুটোকে সমানভাবে ঘাড়ে নিয়ে চলতে হয়, আর এটা সবার দ্বারা হয় না। যখন প্রথম কন্ট্রাক্ট পেয়েছিলাম না, তখন 1 লাখ আন্ডারকাট করেছিলাম আমি, যাতে ওই কন্ট্রাক্টটা চলে না যায়। লস হয়েছিল। তারপরে 2টো কন্ট্রাক্টে 3 লাখ টাকার ক্ষতি হয়, তারপর 4.5 লাখ, আর তারপরে 9 লাখ টাকার ক্ষতি হয়। আর এই করতে করতে 8 মাসের মধ্যে 6টা ক্লায়েন্টকে ধরে রাখতে আমার 17.5 লাখ টাকার ক্ষতি নিজের মাথায় বয়ে বেড়াতে হয়েছে। কারণ আমার মনে হয়েছিল যে প্রফিট হবে, যেটা এখন হচ্ছে। কিন্তু ওই সময় কখনো আমার দুঃখের কথা বলে তোমাদের কাছে কেঁদেছি যে আমার এত টাকার ক্ষতি হয়ে গেছে, আমার ক্ষতি শেয়ার করো? করিনি তো? তাহলে বন্ধ করো তোমাদের এই ছেলে মানুষই, আর ফিরে এসো এই কোম্পানিতে। দেখো, আই প্রমিস ইউ, আমি তোমাদের দুজনকে খুব ভালো অ্যাট্রাকটিভ প্যাকেজেস দেবো। আমার ক্যালকুলেশনের হিসাবে ওই 8 মাসের মধ্যে আমি আপনাকে 1,10,00,000 প্রফিট এনে দিয়েছি, আর তার মধ্যে 5% আমার চাই, যেটা তুমি কখনোই পাবে না। লাখ টাকার ক্যাশ আমি তোমাকে এনে দিয়ে দিয়েছি। চাইলে আমি সেটা নিয়ে নিতে পারতাম, চুরি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ আফতাব। আমি তোমার সততাকে সম্মান করি, কিন্তু সততার বদলে তুমি প্রফিট শেয়ার চাইতে পারো না। কোম্পানি আমার, প্রফিট শেয়ারও আমারই। আচ্ছা আফতাব, তাহলে তোমাদের এটা মনে হচ্ছিল যে হরিশ তোমাদের প্রাপ্য পাওনাটা দিচ্ছে না, সেই জন্য তোমরা দুজন মিলে ওকে খুন করে দিলে। কিন্তু ওই বেচারি মেয়েটা, ওই গরিব নিরপরাধ মেয়েটা রাধিকা, মাত্র 18 বছর বয়স, ওকে খুন করে কোন লাভ হলো তোমাদের দুজনের? আমার মনে হয়েছিল ক্যাবিনে ক্যাশ থাকবে, সবসময় থাকতো। আমি নিজে ডিলারের থেকে ক্যাশ ভরে ভরে হরিশকে ডেলিভারি দিতাম। এর মধ্যে তো অনেক কম টাকা রয়েছে। অন্য ড্রয়ারে দেখো। এগুলো তো খুচরো। আমি যখন ক্যাশ ডেলিভারি দিতাম অন্তত 5 লাখ টাকা থাকতো এখানে। আফতাব, এবার আমাদের বেরোতে হবে, কেউ এসে যাবে, চলো। বন্দুক আর ছুরিটা কোথায়?
অনেক দিন ধরে সার্চ অপারেশনের পর অনেক কষ্টে পুলিশ মার্ডার ওয়েপন্স অর্থাৎ দেশি রিভলভার আর ছুরি খুঁজে পেল, যা আফতাব ওই নদীতে ফেলে দিয়েছিল। অফিসের সব স্টাফ এই ডাবল মার্ডারের আসল সত্যিটা জেনে হতভম্ব হয়ে গিয়েছিল। নিরীহ রাধিকার কোনো দোষ ছিল না। সে তার মালিক আর তার আততায়ীদের ঝামেলার মধ্যে পড়ে গিয়ে বিনা দোষে প্রাণ হারালো। তাকে অজান্তেই আটকানো হয়েছিল নিজেরই হত্যাকারীদের জন্য চা বানাবে বলে। আমি বলেছিলাম তোমায় ওই মেয়েটা তোমায় শেষ করে দেবে। সেই কাজটা তো তুই খুব ভালো করেই করেছিস সাজিয়া। 5 লাখ টাকা চাইলি আমার থেকে, হুমকি দিলি আমাকে। আমি তো শুধু হুমকি দিয়েছিলাম, তুমি বিশ্বাসঘাতকতা করলে আমাদের সাথে। আর তুমি আমায় দোষ দিচ্ছ? ওই মেয়েটা তোমাকে ভুল বোঝালো, খুন করার জন্য তোমায় উস্কালো পর্যন্ত, তোমার সঙ্গ দিল। ছাড় না, এখন পড়ছি তো এখন জেলে। খুশি তো তুই? গর্ভবতী নমিতা কেস চলাকালীনই সন্তানের জন্ম দেয়। আফতাব আর নমিতাকে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য, 394 ধারা অনুযায়ী চুরির উদ্দেশ্যে ক্ষতি সাধন করার জন্য, 397 ধারা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে গিয়ে হত্যা বা ক্ষতি করার জন্য, 25 নম্বর ধারায় অস্ত্র আইনে, 27 নম্বর ধারায় খুন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য, আর 34 নম্বর ধারায় একই উদ্দেশ্য নিয়ে একই অপরাধে সামিল হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ইনভেস্টিগেশন সঠিক ছিল এবং স্পেশাল কোর্ট আফতাব ও নমিতাকে দোষী প্রমাণ করে এই দুজনকেই যাবজ্জীবন শাস্তি দিয়েছে। নমিতার সন্তান তার সঙ্গে জেলেই রয়েছে। কোর্টে আফতাব সাজিয়া যা ডিম্যান্ড করেছিল, অর্থাৎ ভরণ পোষণের জন্য মোটা টাকা এবং হরিশের কৃত অন্যায়কে অজুহাত বানিয়ে নিজেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু বিচারক তৎক্ষণাৎ তা খারিজ করে দেয়। মানুষ সফল হওয়ার উদ্দেশ্যে কঠিন পরিশ্রম করে, প্রত্যেকের নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস থাকে, কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছতে গিয়ে সে অপর কোনো ব্যক্তির কাঁধে ভর করলে কখনোই সফল হয় না। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল রাতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরো একটি নতুন কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন যোগ্য নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.